প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, এমএম স্টাডি জোনের পক্ষ থেকে আজকে আমার অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তোমাদেরকে আজকে আমি অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো দ্বিতীয় অধ্যায়ের সেট। সেট দিয়ে যদিও বেশিরভাগ ক্ষেত্রেই সৃজনশীল প্রশ্ন আসে না, তবে নৈর্ব্যক্তিক অবশ্যই থাকে। তো সেক্ষেত্রে তোমাদের নৈর্ব্যক্তিক করার জন্য আবার যে একেবারে যে সৃজনশীল প্রশ্ন আসে না তাও না, প্রায় পরীক্ষায় আসে। তাহলে সেক্ষেত্রে তোমাদের সৃজনশীল এবং নৈর্ব্যক্তিক উভয়ের জন্যেই এই অধ্যায়টা তোমাদের অধ্যয়ন করা দরকার। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে সেট দিয়ে সহজেই 10 মার্ক ক্যারি করতে পারবে, কারণ সেট দিয়ে সেটের প্রশ্নটা সত্যিই খুব সহজ এবং তোমরা সহজেই বোঝো, এবং নৈর্ব্যক্তিক দিয়েও তো 2-1 মার্ক থাকে। তো সেক্ষেত্রে তোমাদের অবশ্যই সেট সম্পর্কে পরিপূর্ণ ধারণা থাকতে হবে। তাই এই জন্য আমি আজকে তোমাদের সেট নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সবাই আমার ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। তো চলো বেশি বিলম্ব না করে আমরা সরাসরি সেট নিয়ে আলোচনা করি। তো আজকে সেটের যেসব বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা তোমাদের এখানে আমি লিখে রেখেছি। পরবর্তী ক্লাসে আমি তোমাদের সেটের যে বিভিন্ন সমস্যা আছে সমস্যার সমাধান করার চেষ্টা করব। এখন আমরা সেটের যেসব বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো সেটের প্রকারভেদের ভিতরে আছে সেট গঠনমূলক পদ্ধতি, তালিকা পদ্ধতি, সসীম সেট, অসীম সেট, ফাঁকা সেট, উপসেট, প্রকৃত উপসেট, সার্বিক সেট, পূরক সেট, সংযোগ সেট, সেট সেট, নিঃছেদ সেট, শক্তি সেট, কার্তসীয় গুণজ। তাহলে চলো আমরা একে একে আলোচনা করি। তো এসব বিষয় সম্পর্কে আলোচনা করার আগেই সেট সম্পর্কে দুই একটা কথা না বললেই নয়। সেট সম্পর্কে তোমরা সবাই পরিচিত। আমরা আগে থেকেই সেট সম্পর্কে জানি, বা আমাদের দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন ক্ষেত্রেই সেটের ব্যবহার করি। যেমন আমরা বলি ডিনার সেট, তারপরে আমরা যদি বলি যে ষষ্ঠ শ্রেণীর এক সেট বই, সেখানে আমরা সেট ব্যবহার করি। নবম শ্রেণীর এক সেট বই, সে কারণে আমরা সেট ব্যবহার করি। আবার যদি বলি যতগুলো মৌলিক সংখ্যা আছে তাদের সেট, জোড় সংখ্যার সেট, বিজোড় সংখ্যার সেট, অথবা স্বাভাবিক সংখ্যার সেট, এভাবে আমরা সেটকে বিভিন্নভাবেই ব্যবহার করতে পারি। তুমি মনে মনে কিছু একটা কল্পনা করবা যে তুমি আজকে কি কি মার্কেটে যাবা, তুমি কি কি কিনবা, সেটাও একটা সেট হয়ে যাবে। যে জিনিসগুলো কিনবা সেটা হবে সেটের সদস্য, এবং তোমার সেটের একটা নাম থাকবে। তো আগে আমরা সেটকে কিভাবে প্রকাশ করে সেটা আলোচনা করি। যেমন সেটকে ইংরেজি বর্ণমালার বা ইংরেজি লেটারের ক্যাপিটাল লেটার আলোচনা করা হয়। যেমন এ দ্বারা সেটকে প্রকাশ করা হয়, এবং সেটের সদস্যগুলোকে স্মল লেটার যদি বর্ণ দিয়ে প্রকাশ করি তাহলে স্মল লেটার দিয়ে প্রকাশ করা হয়। এক্ষেত্রে সংখ্যা হতে পারে বা যে কোনো কিছু হতে পারে। আর সেটকে প্রকাশ করার জন্য অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে। যদি সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার না করো তাহলে সেট হবে না, কারণ সেটের সাথে সেকেন্ড ব্র্যাকেটের সম্পর্কটা অত্যন্ত নিবিড়। তাহলে আমরা বুঝলাম সেট প্রকাশ করে বড়হাত দিয়ে, এবং সেটের সদস্যগুলোকে সেকেন্ড ব্র্যাকেটে বা দ্বিতীয় বন্ধনীর ভিতরে আবদ্ধ করতে হয়। যেমন আমরা এ লিখলাম, যেমন লিখলাম 1 2 3, আবার এ বি এ। তাহলে আমরা কি করলাম, এখানে একটা সেট লিখলাম, তার কতগুলো সদস্য লিখলাম, এবং এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করলাম। তাহলে আমরা কি শিখলাম, সেটকে ইংরেজি বর্ণমালার ক্যাপিটাল লেটার প্রকাশ করে, এবং সেটের সদস্যগুলো যদি বর্ণমালা হয় তাহলে স্মল লেটার হবে, এবং সংখ্যা থাকতে পারে বা অন্য কিছু থাকতে পারে। সেক্ষেত্রে আমরা এভাবে সেটকে প্রকাশ করব। এখন সেটকে প্রকাশ করার পদ্ধতি হলো দুটো। সেটকে প্রকাশ করার পদ্ধতি হলো দুটো, একটা হলো সেট গঠনমূলক পদ্ধতি, আর একটা হলো সেট তালিকা পদ্ধতি। সেট গঠনমূলক পদ্ধতি কি আর তালিকামূলক পদ্ধতি কি? দেখো, সেট গঠনমূলক পদ্ধতি হলো যে সেটের সদস্য সংখ্যা সরাসরি সদস্য দেওয়া থাকবে না, কিন্তু তাদের বৈশিষ্ট্য দেওয়া থাকবে, তাহলে সেটা হবে গঠনমূলক সেট। যেমন আমি যদি বলি বি সমান বাংলাদেশের বিভাগ সমূহ, এখানে লেখা আছে বি সমান বাংলাদেশের বিভাগ সমূহ। তাহলে আমরা এখানে কি বুঝতে পারলাম যে
বাংলাদেশে এই সেটের সদস্যগুলো কি হবে সেটা কিন্তু স্পষ্টভাবে আমার দেওয়া নেই। বাংলাদেশের বিভাগ কি কি, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, এরকম করে বিভাগ দেওয়া নেই। শুধু দেওয়া আছে কি, শুধু ওই বিভাগগুলোর একটা শুধু না বলা আছে বাংলাদেশের বিভাগ। এভাবে আমি আরো বলতে পারি, যেমন সি সমান এক্স এক্স এলিমেন্ট এন যেন এক্স জোড় সংখ্যা এবং এক্স এক্স লেস দেন 10, অর্থাৎ এক্স লেস দেন 10, অর্থাৎ আমরা এখানে কি লিখলাম যে সি সমান এক্স এলিমেন্ট এন যেন এক্স জোড় সংখ্যা এবং এক্স লেস দেন 10। তাহলে আমরা এটা কি বুঝতে পারলাম, যে এখানে আমরা সেটের সদস্য দেইনি, কিন্তু সেটের কি কি সদস্য থাকবে তার একটা পরিচয় তুলে ধরেছি। এভাবে আমরা সেট গঠনমূলক পদ্ধতিতে প্রকাশ করতে পারি। এখন আমরা যদি এই সেটটার সদস্য সংখ্যা লিখতে চাই, তাহলে আমরা কি লিখব, 2 4 5 8। তাহলে এটা হলো কি সেটের সদস্য। এখানে সেটের গঠনমূলক না, এখানে আমরা সরাসরি সেটের সদস্য লিখে ফেললাম। অর্থাৎ যে সেটকে প্রকাশ করার জন্য সরাসরি সদস্য দ্বারা প্রকাশ করা হয় সেটা হলো তালিকা পদ্ধতি। আর যদি আমরা শুধু সেটের সদস্যের বৈশিষ্ট্য অথবা সেটের সদস্যের কিছু বৈশিষ্ট্য অথবা তার কিছু নমুনা দেওয়া থাকে, তাহলে সেটা হবে গঠনমূলক পদ্ধতি। তাহলে সেট গঠনমূলক পদ্ধতি এবং সেট তালিকা পদ্ধতি সম্পর্কে আমরা বুঝতে পারলাম। অর্থাৎ তালিকা পদ্ধতিতে কি থাকবে, সরাসরি সেটের সদস্যগুলো উল্লেখ থাকবে। তালিকা পদ্ধতিতে সেটের সরাসরি সদস্যগুলো উল্লেখ থাকবে, সেটা হবে সেটের তালিকা পদ্ধতি। আমরা যেমন লিখতে পারি P সমান A B C 2 3, এটা হলো তালিকা পদ্ধতি, কারণ সরাসরি সেটের সদস্য সংখ্যা উল্লেখ করা আছে। এবার আসো সসীম সেট। সসীম সেট কি, যে সেটের সদস্য সংখ্যা সীমিত সেটা হলো সসীম সেট। যেমন আমি যদি লিখি A সমান 2 3 4 5, এরকম যদি লিখি তাহলে এটা সসীম সেট, কারণ এই সেটের সদস্য সংখ্যা নির্দিষ্ট। কিন্তু এরকম করে আমি আরো লিখতে পারি, যেমন লিখতে পারি Q সমান x এলিমেন্ট n যেন x বিজোড় সংখ্যা, বিজোড় ধনাত্মক সংখ্যা অথবা বিজোড় সংখ্যা এবং x less than 60, এভাবে লিখতে পারি। তাহলে এই সেটের সদস্য সংখ্যা আমার হবে কত, 1 থেকে 16 পর্যন্ত যে বিজোড় সংখ্যা আছে সেগুলো। অর্থাৎ এখানে আমরা সদস্য লিখতে পারি 1 3 5 7 9 11 13 15 18। আর যদি আমি বলি, অর্থাৎ এটাও সসীম সেট, অর্থাৎ যে সেটের সদস্য সংখ্যা নির্দিষ্ট। আর অসীম সেট হবে যে সব সেটের সদস্য সংখ্যা অসীম, মানে নির্দিষ্ট নয়, অসীম, তাহলে সেটা হবে অসীম সেট। যেমন P সমান x এলিমেন্ট n যেন x জোড় সংখ্যা, R সমান x এলিমেন্ট n যেন x 4 এর গুণিত। তাহলে এখানে অনেক অসংখ্য জোড় সংখ্যা আছে, জোড় সংখ্যা অসীম, যার সীমা নেই। আবার 4 এর গুণিত করে অসংখ্য সংখ্যা আছে, সংখ্যা এই সেটের সদস্য সংখ্যা নির্দিষ্ট নয়, কারণ 4 এর কতটা গুণিতক আছে আমরা হিসাব করে বলতে পারবো না, এটা অসীম, অসংখ্য আছে। আবার এই জোড় সংখ্যা এটাও আমরা নির্দিষ্ট করে বলতে পারবো না। আবার যদি আমি লিখি Q সমান x যেন x x এলিমেন্ট n যেন x স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক
তাহলে কি দাঁড়ালো? স্বাভাবিক সংখ্যা অসীম, স্বাভাবিক সংখ্যার কোনো শেষ নেই। তাহলে এই সংখ্যা, এই ধরনের সেট যদি থাকে তাহলে আমি সেটাকে অসীম সেট বলবো। এবারে আসো ফাঁকা সেট। ফাঁকা সেট কাকে বলে? যদি কোনো সেটের সদস্য সংখ্যা না থাকে, যদি কোনো সেটের সদস্য না থাকে তবে সেই সেটকে ফাঁকা সেট বলে। যদি কোনো সেটের সদস্য সংখ্যা না থাকে, যেমন আমি আছি পি সমান এবার, এটা হলো ফাঁকা সেট, অর্থাৎ এই সেটের সদস্য নেই। তো ফাঁকা সেট আর নিঃশেষ সেট একই শব্দ। আমরা এখানে নিঃশেষ সেট লিখছি, নিঃশেষ সেট এবং ফাঁকা সেট একই শব্দ। তাহলে আমরা ফাঁকা সেটকে আমরা এভাবেও লিখতে পারি, তাছাড়া ফাঁকা সেটকে এভাবে গ্রিক অরিজিনে গিয়ে লেখে এভাবে, এটাও ফাঁকা সেট। ফাঁকা সেটকে আমরা দুইভাবে প্রকাশ করতে পারি, একটা হলো শুধু সেকেন্ড ব্র্যাকেট অথবা ওরে। তাহলে আমরা ফাঁকা সেট কাকে বলে? যে সেটের সদস্য সংখ্যা নেই তাকে ফাঁকা সেট বলে, অর্থাৎ যে সেটে কোনো সদস্য থাকে না সেটা হলো ফাঁকা সেট। এবারে আমরা 4 নম্বর পয়েন্ট আলোচনা করব উপসেট। আচ্ছা, তোমাদের একটা ব্যাখ্যা করা যাক উপ বলতে কি বোঝায়। যেমন জেলা, তার উপজেলা। তাহলে জেলার চেয়ে কি উপজেলা বড় না ছোট? অবশ্যই ছোট। তাহলে সেটের যে অপেক্ষাকৃত যে ছোট সেট থাকে সেটাকে বলা হয় উপসেট। একটা উপজেলা কিন্তু জেলার ভিতরেই থাকে, তবে তাহলে জেলার ভিতরে উপজেলা থাকে, তেমনি একটা সেটের উপসেট হইতে হলে ওই সেটের ভিতরেরই সদস্য হতে হবে। তাহলে উপসেট হলো একটা সেটের উপাদান নিয়ে অপেক্ষাকৃত ওই সেটের চেয়ে ছোট সেট, অথবা ওই সেটের সমান হতে পারে, তবে অপেক্ষাকৃত ওই সেটের চেয়ে ছোট সেট। যেমন উপসেটের সংখ্যাটা এভাবে দেওয়া যায়, a সমান 1 2 3 4, b সমান 2 3 4। তাহলে এখানে একটু লক্ষ্য করা দাও, এ সেটে যত উপাদান আছে বি সেটে তত উপাদান আছে, তবে এ সেটে এমন একটা উপাদান আছে যা বি সেটে নেই। এক্ষেত্রে এই বি সেটটা হবে এ সেটের উপসেট। এখন এ সেটে যতগুলো উপাদান আছে তার ভিতরে যদি সকল উপাদান বি সেটে থাকে এবং একটা উপাদান যদি বি সেটে কম থাকে তাহলে এই বি সেটটা হবে এ সেটের প্রকৃত উপসেট। আবার ধরো এ সেটও কিন্তু এ সেটের উপসেট, এ সেটও এ সেটের উপসেট। তাহলে সেক্ষেত্রে এটা প্রকৃত উপসেট না শুধু উপসেট? অর্থাৎ এ সেটের সকল উপাদান যদি বি সেটে থাকতো তাহলে বি সেটটা এ সেটের উপসেট হতো, তবে সেটা প্রকৃত উপসেট হতো না। প্রকৃত উপসেট হতে হলে অবশ্যই ওই সেটের চেয়ে একটা উপাদান কম থাকতে হবে। তাহলে আমরা এ বি এ উপসেট, তাহলে সেটা আমরা কিভাবে লিখবো? এভাবে। প্রকৃত উপসেট হলে এভাবে লিখবো, বি উপসেট এ। আর যদি শুধু উপসেট হতো তাহলে আমরা কিভাবে লিখবো? যেমন বি এর মান যদি আমি এখানে 1 ধরতাম, যেমন বি যদি এরকম হতো, যেমন বি সমান 1 2 3 4 এরকম থাকতো, তাহলে আমরা লিখতাম এ প্রকৃত উপসেট বি। সেক্ষেত্রে আমরা এই টানটা দিতাম না। এটা দ্বারা বুঝায় যে এ বিটা এর সমান নয়, বি এর চেয়ে বিতে একটা উপাদান কম আছে, এটাকে বলে প্রকৃত উপসেট, এটা বলে শুধু উপসেট। তাহলে আমরা উপসেট সম্পর্কে বুঝতে পারলাম। উপসেটের সংজ্ঞাটা হলো এরকম: যদি এ সেটের সকল উপাদান বি সেটে থাকে এবং এ সেটে এমন একটা উপাদান আছে যা বি সেটে নেই, অথবা একটি সেটের যত উপাদান আছে তা যদি অপর সেটে থাকে এবং একটি সেটে একটা উপাদান আছে যেটা অপর সেটে নেই, ওই অপর সেটটা হবে ওই একটি সেটের উপসেট এবং এটাকে প্রকৃত উপসেটও বলে। এবারে আসো আমরা উপসেট এবং প্রকৃত উপসেট সম্পর্কে আলোচনা করলাম। এবারে সার্বিক সেট। আমরা যত সেট নিয়ে আলোচনা করি না কেন অপেক্ষাকৃত তার চেয়ে বড় একটি সেট থাকে। যেমন আমরা আলোচনা করলাম এ ধরো 1 3 5, বি 2 4 6। এখন এ একটি সেট, বি একটি সেট, দুইটা সেট। এখন এই এ এবং বি এর অপেক্ষাকৃত একটা বড় সেট আমরা লিখতে পারি, যেমন এ সমান 1 2 3 4 5 6 7। তাহলে আমরা যে সেট নিয়ে আলোচনা করি না কেন তার সে অপেক্ষাকৃত যে বড় একটা উপসেট থাকে, অথবা
এই বড় উপসেটগুলোর বড় সেটের যে উপসেটগুলো থাকে এই আলোচনাধীন সেটের চেয়ে অপেক্ষিত বড় সেটটাই হলো সার্বিক সেট। একে ইংরেজি ইউ এর ক্যাপিটাল লেটারে প্রকাশ করা হয়। তাহলে আমরা উপসেট সম্পর্কে বুঝতে পারলাম, উপসেট সার্বিক সেট সম্পর্কে বুঝতে পারলাম। অর্থাৎ সার্বিক সেট হলে আলোচনাধীন সেটের চেয়ে অপেক্ষিত বড় বেশি উপাদান নিয়ে গঠিত যে সেটটা থাকবে সেটা হলো সার্বিক সেট। তাহলে আমরা সার্বিক সেট সম্পর্কে জানলাম। এবার পূরক সেট। পূরক সেটের সাথে সার্বিক সেটের একটা সম্পর্ক আছে। যেমন ইউ সার্বিক সেট এবং তার সাথে এ 1 3 5 এ হলো ইউ এর একটা উপসেট। এখন এই ইউ থেকে এ এর উপাদানগুলো বাদ দিলে বা এ এর উপাদান থেকে আমরা এ এর উপাদানগুলো ইউ থেকে সরিয়ে নিলে যে উপাদানগুলো নিয়ে একটা সেট গঠিত হবে সেই সেটটাই হলো পূরক সেট। আমরা পূরক সেটকে এভাবে লিখতে পারি, এ এর পূরক সেট এভাবে লিখি। এটাকে আমরা এর পূরক সেটের যদি আমরা মান নির্ণয় করি তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে করব, ইউ বাদ এ, অর্থাৎ ইউ থেকে আমরা এর উপাদানগুলো বাদ দিলে যে সদস্য নিয়ে আরেকটি সেট গঠিত হবে সেটা হবে এই এর পূরক সেট। তাহলে আমরা এর পূরক সেটটা কত লিখতে পারি, ইউ এর মানগুলো কি আছে 1 2 3 4 5 6 7 বাদ, এটাকে বিয়োগ বলে কিন্তু সেটের ভাষায় এটাকে এভাবে লেখে, এটাকে বাদ বলে অথবা তোমরা বিয়োগও বলতে পারো। তো সেক্ষেত্রে আমরা এ এর মানগুলো কি ধরতে পারি 1 3 5। তাহলে এখানে যে কয়টা মান আছে সেটা এখানে থাকলে বাদ যাবে। তো 1 এখানে আছে 1 বাদ, 2 3 বাদ, 4 6 7 8। তাহলে এই সেটটা হলো এ সেটের পূরক সেট। আশা করি তোমরা পূরক সেট সম্পর্কে বুঝতে পেরেছো। এবার আসে সংযোগ সেট। সংযোগ সেট কাকে বলে? সংযোগ সেট হলো যদি ধরো এ সমান আছে এ বি সি, বি সমান আছে এ বি পি আছে। এখন যদি এ এবং বি সেটের সকল উপাদান নিয়ে অন্য একটি সেট গঠন করা যায় তবে ওই সেটটা হবে এ এবং বি এর সংযোগ সেট। অর্থাৎ দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকেই সংযোগ সেট বলে। আর সংযোগ সেটকে ইংরেজি ইউ দ্বারা প্রকাশ করা হয়। একে আমরা বলার সুবিধার জন্য এটাকে আমরা কাপ বলি অথবা এটাকে আমরা সংযোগ সেটও বলতে পারি। এটার ইংলিশে ইউনিয়নও বলে। আমরা যে কোনো নামে ডাকতে পারি, সংযোগ বলতে পারি, আমাদের অঙ্কের বলার সুবিধার্থে আমরা কাপও বলতে পারি, আবার ইংলিশে আমরা ইউনিয়নও বলতে পারি। তাহলে আমরা এ সেট এবং বি সেটের ভিতরে সংযোগ সেট অথবা এ ইউনিয়ন বি আমরা এভাবে লিখব। লেখার পরে আমরা যখন অঙ্কটা করব তখন আমরা এ এর মানটা আগে বসাবো, ইউনিয়ন বি এর মানটা বসাবো। তাহলে আমাদের এ ইউনিয়ন বি কি হবে, এ ইউনিয়ন বি হবে এ এবং বি এর সকল উপাদান নিয়ে গঠিত। অর্থাৎ এখানে এ আছে, এখানে আছে, দুইটা এ পরিবর্তে একটা, এখানে কি এখানে বি বসবে, সি এখানে আছে নাই, না থাকলেও বসবে, আর পি এখানে আছে, এখানে নাই, না থাকলেও বসবে। তো এই দেখো এখানে যে সেটটা আছে এই সেটে এ সেটের উপাদানগুলো আছে, বি সেটের উপাদানগুলো আছে। এভাবে দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত যে সেট সেটা হলো সংযোগ সেট। এরপরে সংযোগ সেটের পরেই আরেকটা আছে সেট সেট। সেট সেট কাকে বলে? আমরা আলোচনা করেছি যে এ এবং বি এর সকল উপাদান নিয়ে গঠিত সেটকেই সংযোগ সেট বলে। এবারে সেট সেট হবে দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেট। অর্থাৎ দুই বা ততোধিক সেটের যে উপাদানগুলো আছে তাদের ভিতরে সাধারণ কোনগুলো আছে, যেটা এতেও আছে, বিতেও আছে, অথবা অন্য কোনো সেটেও থাকবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা ওই সাধারণ উপাদান নিয়ে গঠিত যে সেটটা হবে সেটা হবে সেট সেট। আর সেট সেটকে এরকম ইউ এর বিপরীত এটা দিয়ে প্রকাশ করা হয় এভাবে। এটাকে আমরা অঙ্কের বলার সুবিধার্থে ক্যাপ বলতে পারি, যেহেতু আমরা ক্যাপ করি এটা নিচের দিকে থাকে এজন্য আমরা এটাকে ক্যাপ বলতে পারি। আবার এটাকে ইংরেজিতে বলে ইন্টারসেকশন, ইংরেজিতে কি বলে ইন্টারসেকশন, আর বাংলায় বলে সেট। তাহলে আমরা এটাকে তিনটা নামই রাখতে পারি।
ইন্টারসেকশন নামে বলতে পারি, আবার গ্যাপও বলতে পারি, অথবা ছেদও বলতে পারি। যাই হোক, আমরা যাই বলি ফলাফল একই। তাহলে এখন আমরা কি দেখতে পেলাম যে আগের বার আমরা এ এবং বি এর সকল উপাদান নিয়ে গঠিত সেট নিয়ে আমরা সংযোগ সেট পেয়েছি। এবার আমরা সকল উপাদান নেব না, যেটা এতে আছে এবং বিতেও থাকবে এরকম উপাদান নিয়ে গঠিত সেট হবে সেট সেট। তাহলে সেট সেটের উপাদানগুলো আমার এখানে কি কি পাবো? এখানে এ আছে, এখানে এ আছে, এ পাবো। এখানে বি আছে, এখানে বি আছে, আমরা বি নিলাম। কিন্তু দেখো এখানে সি আছে, সি কি এখানে আছে? তাহলে এটা কিন্তু সাধারণ হলো না, কারণ এখানে আছে এখানে নাই, এটা সাধারণ না। আবার পি এখানে আছে এখানে নাই, এটা সাধারণ না, অর্থাৎ কমন যায় না। কমন না নিলে হবে না, আমাদের এটা হবে সেট সেট। এবারে নিশ্চিত সেটের একটা উদাহরণ আমি এখানে তোমাদেরকে দিব, সেটা হলো যদি এর উপাদানগুলো এরকম থাকে, এ বি সি, এটার ধরো পি কিউ আর। আমি তোমাদেরকে ফাঁকা সেট বা নিঃশেষ সেট সম্পর্কে আগে আলোচনা করেছি, এবার একটা উদাহরণ দিয়ে আরো ক্লিয়ার করছি বিষয়টা। দেখো যদি এ সমান এবিসি এবং বি সমান পি কিউ আর থাকে, তাহলে এ সেট বি সমান কি হবে? এ বি সি সেট পি কিউ আর। শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, আমরা কিন্তু এখানে উভয় সেটের ভিতরে যদি সদস্য না থাকে তাহলে নিতে পারবো না। এখানে এ আছে, এখানে নেই, এখানে বি আছে, নেই, এখানে সি আছে, এখানে নেই। অনুরূপভাবে এখানে পি কিউ আর আছে, এখানে পি কিউ আর নেই। সেক্ষেত্রে আমার এক্ষেত্রে সেটটা কি হবে? এস ইন্টারসেকশন পি কি হবে? কোনো উপাদানই নেই, তাহলে সেক্ষেত্রে আমার এটা হবে নিঃশেষ সেট, অর্থাৎ এ সেটের কোনো সদস্য নেই। যে সেটের সদস্য থাকবে না সেটা হবে কি সেট? নিঃশেষ সেট। তাহলে আমরা নিঃশেষ সেট সম্পর্কে আলোচনা করলাম। এবারে আসো, আমরা সেট সেট নিঃশেষ সেট সম্পর্কে আলোচনা করেছি। এবারে শক্তি সেট। শক্তি সেটটা কাকে বলে? শক্তি সেট আমরা বোঝার সুবিধার জন্য একটা সেটের উদাহরণ দিতে পারি। যেমন এই একটি সেট, এই এ সেটের উপসেটগুলো কি কি? দেখো, এ সেট নিজেও এ সেটের একটা উপসেট, আমি আগেই বলেছি। আবার এই সেটের উপাদানগুলো নিয়ে আমি যতগুলো সেট গঠন করতে পারবো সবগুলোই এ সেটের উপসেট। আমরা এখানে এবি লিখতে পারি, এসি লিখতে পারি, তারপরে বিসি লিখতে পারি। দেখো এখানে প্রথমে আমি 3টে নিলাম, তারপরে 2টো করে নিলাম, এরপরে আরো ছোট করে গঠন করতে পারি আমি, শুধু এ বি সি। এগুলো কিন্তু সবই এই এ সেটের চেয়ে উপাদান সংখ্যা কম অথবা এ সেটের সমান উপাদান আছে, অর্থাৎ এই সেটগুলো সবই এই এ সেটের উপসেট। এখন একটা করে নেওয়ার পরে উপসেটের বেলায় আমাকে শুধু নিঃশেষ সেট, অর্থাৎ যে সেটের সদস্য সংখ্যা থাকবে না সেটাও এ সেটের একটা উপসেট হবে। তাহলে এই যে আমরা এ সেটের যতগুলো উপসেট নিলাম, এই সবগুলো উপাদান নিয়ে গঠিত সেট কি হবে? এ সেটের শক্তি সেট বা পাওয়ার সেট। এটাকে লেখা হয় এ পি পাওয়ার এ, পি পাওয়ার এ। তাহলে এই পি পাওয়ার এ অর্থাৎ একটা সেটের সকল উপসেট নিয়ে গঠিত সেটকেই পাওয়ার সেট বা শক্তি সেট বলে। আমরা পি পাওয়ার এ সমান কিভাবে লিখবো? অর্থাৎ এই এ যত উপসেট আছে সেগুলো আমরা লিখবো, যেমন এ বি সি, এ বি, এ সি, বি সি, এ বি সি। এগুলো হলো আমার এই পি পাওয়ার এর সদস্য। কিন্তু পি পাওয়ার এও কিন্তু সেট। আমরা বলছি সেটকে প্রকাশ করতে হলে অবশ্যই আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এখন এই যে সেটগুলো লিখলাম আমরা, এটা হলো পি পাওয়ার এ এর উপাদান, পি পাওয়ার এর উপাদান। কিন্তু পি পাওয়ার এ নিজেও কিন্তু একটা সেট। তাহলে এই সেটটাকে প্রকাশ করতে হলে আমাদের আরো একটি সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এভাবে আমরা শক্তি সেট প্রকাশ করতে পারি। তাহলে শক্তি সেট কাকে বলে? কোনো সেটের সকল উপসেট নিয়ে গঠিত সেটকেই শক্তি সেট বলে। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। এবার সর্বশেষ শিক্ষার্থীরা এবারে একটু লক্ষ্য করো, এখানে আমার যে এ সেটের উপাদান কত?
1 2 3। তাহলে এ সেট নিয়ে যে শক্তি সেটগুলো হলো তার উপাদানগুলো কত দেখো, 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ এ সেটের উপাদান সংখ্যা 3টি আর পি পাওয়ার এ সমান 8টি। তাহলে আমি যদি এ সেটের উপাদান সংখ্যা n ধরি, n সমান 3 হয়, তাহলে এখানে আমরা কি পেলাম, আমরা 8 কে করতে পারি 2 কিউব, অর্থাৎ এই যদি 3 সমান n হয় তাহলে 2 পাওয়ার n, অর্থাৎ আমার যদি কোনো সেটের শক্তি সেট হয় সেই সেটের উপাদান সংখ্যা হবে 2 পাওয়ার n, অর্থাৎ কোনো সেটের শক্তি সেটের উপাদান সংখ্যাগুলো 2 পাওয়ার n কে সমর্থন করে। এরকম একটা অঙ্ক তোমাদের বইতে আছে, তোমরা লক্ষ্য করবা এবং এটা মনোযোগ সহকারে করবা। এই অঙ্কটা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবারে আমরা আলোচনা করব কার্তেশীয় গুণজ নিয়ে। কার্তেশীয় গুণজ এটাকে গুণই বলে। আমরা স্বাভাবিকভাবে অন্যান্য অঙ্কে যখন ব্যবহার করি তখন আমরা শুধু গুণ বলি বা গুণন বলি। সেটার ক্ষেত্রে এখানে কার্তেশীয় গুণজ বলা হয়। যেমন এ সমান দেওয়া আছে এবিসি, বি সমান ধরো পিকিউ। তাহলে এই এ এবং বি এর যে গুণ করার পর এ এবং বি এর সদস্যগুলো গুণ করার ফলে আমরা যে সেট গঠিত হবে সেটা হবে এ এবং বি এর কার্তেশীয় গুণজ। যেমন আমরা এটাকে লিখবো এ কার্তেশীয় গুণজ বি, লিখবো এ গুণ বি, আমরা পড়ার সময় করব কি এ কার্তেশীয় গুণজ বি সমান, আমরা উপাদানগুলো আগে লিখি এ বি সি ক্রস পি কিউ। এটাকে আমরা লিখবো কিভাবে, আমরা বীজগণিতে স্বাভাবিকভাবে এরকম থাকলে গুণ কিভাবে করি, এ এর সাথে পি এর গুণ হবে, আবার এ এর সাথে কিউ এর গুণ হবে। এক্ষেত্রে আমরা গুণ করব না, সরাসরি শুধু দেখিয়ে দেব এ কমা পি। আমরা এটা কার্তেশীয় গুণজের বেলা আমরা উপাদানগুলোকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ব্যবহার করব। কার্তেশীয় গুণজের বেলা উপাদানগুলোকে ফার্স্ট ব্র্যাকেট দিয়েই ব্যবহার করে, তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করব। তারপরে এ কিউ, তারপরে বি দিয়ে আবার পি কে গুণ করব, বি পি, বি কিউ, সি দিয়ে সিপি, সি কিউ। এবং কার্তেশীয় গুণজ যেহেতু একটা সেট, আর সেটকে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে হবে, আমরা সর্বশেষে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমার আজকের আলোচনা তোমরা সম্পূর্ণরূপে বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আর সেটের আমি স্বাভাবিক যে নিয়মগুলো আছে বা বিভিন্ন সংজ্ঞা নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ প্রাথমিক আলোচনাটা আমি করেছি। আমার আগামী ক্লাসে আমি সেটের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।